আমরা যদি এই সরকারের ব্যর্থতা চাইতাম তাহলে আমরা রাস্তায় এখন নেমে আগুন জ্বালানো শুরু করতাম। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে আমাদের তো করার কিছু নেই। সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঘুষ তো মানেন, কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি একই বাসনে পাকানো হয়েছে, গোস্তটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয়, জনগণের ভোটকে অস্বীকার করার, অগ্রাহ্য করার, অপমান করার, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। সংকীর্ণতা থেকে বের হয়ে আসো। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। দুর্নীতি শুধু টাকা পয়সা হাত লাগলে হয় না, হ্যাঁ এটাও দুর্নীতি। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে মানুষের অধিকার হরণ করা, অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। দুর্নীতির এই বিষ বাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বিদায় না নেবে, আমাদের সমাজ স্বাধীনতার কাঙ্ক্ষিত সুফল ভোগ করতে পারবে না। এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠাই দিলাম। এই উঠাই দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা কি? এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার আপনি সংবিধানের কথা বলতেছেন, ওই সংবিধানেই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। তো এদেরকে কে নির্বাচন করবে? এরা দলীয় আন্দোলনের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতের গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন। ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে দুইটা ভোট একই দিনে হয়েছে। আপনি ঘুষ তো মানেন, কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি একই বাসনে পাকানো হয়েছে, গোস্তটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। তো ওই গোস্ত তো জুলের ভিতরে পাকানো হয়েছে, তাহলে এই গোস্ত হালাল হয় কিভাবে? ওইটা হারাম। জনগণকে এত বোকা মনে করার কারণ নাই। জনগণ সব বুঝে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝতেছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছে। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। 70% মানুষ যারা ভোট দিতে গিয়েছিল, তাদের প্রায় 70%, 68% ঊর্ধ্বে তারা সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এখন একবার ওনারা বলেন যে আমরা অক্ষরে অক্ষরে মানব, আবার বলেন জনগণ না বুঝে রায় দিয়ে দিচ্ছে। আরে ভাই, জনগণ বুঝুক না বুঝুক, ভোটের অধিকারটা তার, আপনার না। ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছিল। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয়, জনগণের ভোটকে অস্বীকার করার, অগ্রাহ্য করার, অপমান করার, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। কি দিয়ে দমাবেন? গুলি করবেন? তৈরি আছি। কি দিয়ে দমাবেন? আবার আয়নাঘর কায়েম করবেন? তৈরি আছি। কিন্তু বলে দিচ্ছি, ওই জীবনের বিনিময়ে সব ফাঁসি, এই ধরনের মতলবী বিচার ব্যবস্থা এবং আয়নাঘর সব গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এগুলো কায়েম করতে দেওয়া হবে না। জনগণের অধিকারের সাথে যারাই সিনেমিনি করবে, তাদের সাথে আমরা কোনো আপোষ করব না। সম্প্রতি যুদ্ধের কারণে গোটা বিশ্ব অস্থির, অর্থনীতি অনেক দেশের ভঙ্গুর হয়ে পড়েছে। জ্বালানির অভাবে অনেক দেশ কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে।
অবশ্য আমরা জানালিতে খুবই সমৃদ্ধ, কারণ আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন কোনো কিছুর আমাদের অভাব নেই। এই অভাব না থাকার কারণে কয়েক কিলোমিটার একটা পাম্পের সামনে এখন সারি সারি লাইন। তো অভাব নাই তো এত লম্বা লাইন কেন? আজকেও আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি মালিকদের সাথে কথা বলেছি। আচ্ছা, বুঝলাম গাড়ি চলবে না, না হয় হাঁটলাম, তো ইন্ডাস্ট্রি যদি না চলে তাহলে এই দেশ চলবে কিভাবে? সংকীর্ণতা থেকে বের হয়ে আসো। এটা সরকারের একার সমস্যা নয়, এটি 18 কোটি মানুষের সমস্যা। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গ্লোবাল প্রবলেম। এই ধরনের জাতীয় সমস্যায় খোলা মনে সবাইকে নিয়ে বসে। আমরা যদি এই সরকারের ব্যর্থতা চাইতাম তাহলে আমরা রাস্তায় এখন নেমে আগুন জ্বালানো শুরু করতাম। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে আমাদের তো করার কিছু নেই। সরকারকে সঠিক পথে হাঁটতে হবে। মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান করুন। কেউ কেউ বলেন 72-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমি জিজ্ঞেস করি, 72-এর সংবিধান শেখ মুজিব কি রক্ষা করেছিলেন? 72-এর সংবিধান নাকি বাকশাল ছিল? 72-এর সংবিধান নাকি বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ ছিল? যে শেখ মুজিব নিজেই 72-এর সংবিধানকে জায়গায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক থেকে আসলেন? জিয়াউর রহমান সাহেবকে এই সংবিধান পরিবর্তন করেন নাই? মরহুম নেতা এম.কে. আনোয়ার এই জাতীয় প্রেস ক্লাবের এই হলে বসে তিনি একটা আলোচনার সময় বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব? তিনি এইরকমই বলেছিলেন অঙ্গভঙ্গি করে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধান থাকবে না? তাহলে আপনারা কি তাদের চাইতে বেশি 72 সংবিধান প্রেমিক হয়ে গেলেন? এই সমস্ত জিনিস ভালো না, ভালো লক্ষণ না। জনগণকে মেহেরবানি করে ভুল বুঝবেন না, ভুল বুঝানোর চেষ্টা করবেন না। জনগণের আকাঙ্ক্ষা বুঝার চেষ্টা করুন, দেয়ালে একটু কান চাপেন, শুনবেন এদেশের জনগণ কি চান। যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে মিনিমাম 1400 শহীদ যারা হয়েছে তাদেরকে অপমান করা হবে, হাদিদেরকে অপমান করা হবে, আবরার ফাহাদকে অপমান করা হবে, ফেলানির ঝুলন্ত লাশের সাথে অপমান করা হবে। উদারতা দেখিয়ে আমাদেরকে ডেপুটি স্পিকার দেওয়ার দরকার নাই। উদারতা দেখিয়ে জাতীয় সমস্যা সমাধানে এক জায়গায় একসাথে বসে। এটা সংসদের ভিতরে হবে না, কারণ সংসদের ভিতরে সকল দল প্রবেশ করে নাই। এদেশে যারা অন্যান্য দল আছে তাদের অবদান আছে এই দেশের জন্য, মুক্তিযুদ্ধে আছে, 24-এ আছে। এই তাদের সবাইকে নিয়ে বসে কথা শুনেন, ডিসিশন তো আপনারাই নেবেন। অন্তত খোলা মনে পরামর্শগুলো শুনেন, কে কি বলতে চায়। আমি আশা করি জাতি উপকৃত হবে এবং আপনারাও দিশা পাবেন ইনশাআল্লাহ।